আমি ডিভোর্স চাই মিস্টার রায়হান চৌধুরী। শ্রাবুর কথাটা যেন ড্রয়িং রুমের উপস্থিত মানুষের মাথায় বাজ পড়ে। রায়হানের হাতের বাঁধন নরম হয়ে যায়। সে শ্রাবুকে ছেড়ে শ্রাবুর দু বাহু তার বলিষ্ঠ দু হাতে আঁকড়ে ধরে শ্রাবুর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। শ্রাবুর তখনও অজানা দৃষ্টি, সে রায়হানের দিকে তাকাচ্ছে না। রায়হান কাঁপা কাঁপা গলায় বলে, হলদিয়া, তুই কি বলছিস এসব? শ্রাবু এবার রায়হানের দিকে তাকিয়ে আবারও বলে, আমার ডিভোর্স চাই। রায়হান এবার শ্রাবুকে ছেড়ে দু পা পিছিয়ে যায়, তার চোখে অবিশ্বাস। মিতু শ্রাবুর কাছে এগিয়ে আসতে নিলে শ্রাবু হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলে, আদিক্ষেতা অনেক দেখিয়েছো, আর দরকার নাই। শ্রাবুর কথার মানে কারো বোধগম্য হলো না। রায়হান নিজেকে সামলে শ্রাবুর কাছে এসে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তুই মজা করছিস তাই না সুইটি? আপনার সাথে মজা করার ইচ্ছে আমার নেই। আমি যা বলছি তাই সত্যি বলছি। এই হলদিয়া, কি হয়েছে তোর? কেন এসব বলছিস? ডিভোর্স চাই মানেটা কি? আমার অংশ তোর গর্ভে হার্ট। এখন আর নেই, মেরে ফেলছি আমি তাকে। শ্রাবুর কথায় এবার সবার মাঝে বিস্ময় ছেয়ে যায়। রায়হান নিস্তব্ধ হয়ে যায়, সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিতু আর সারিয়ার মুখে হাত উঠে যায়। মিতু এগিয়ে এসে এবার শ্রাবুকে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি এটা কি করলে মায়াবতী? তুমি একটা প্রাণকে শেষ করে দিলে। শ্রাবু এবার তাচ্ছিল্য হেসে মিতুর দিকে তাকিয়ে বলে, মিতু, তোমার অভিনয়টা হচ্ছে না, আর একটু ভালো করে করো। মানে কি বলতে চাইছো তুমি? বুঝেও না বোঝার মতো করে থেকো না মিতু। শ্রাবু এবার রায়হানের দিকে তাকিয়ে বলে, আজ থেকে আপনার আর আমার সম্পর্ক এখানেই শেষ। আপনার অংশকে আমি মেরে ফেলছি, এবার আমার ডিভোর্স চাই। শ্রাবু কথাটা বলতেই রায়হান তেড়ে এসে শ্রাবুর গলা চেপে ধরে বলে, বান্দির বাচ্চা, তুই কোন সাহসে আমার বাচ্চাকে মেরে ফেললি? এই কুত্তার বাচ্চা, তোর কলিজা কত বড়, তুই আমার অংশকে মেরে ফেলিস? তোর জায়ান ভাতারের জন্য আমারও মন পড়ছে, তাই তুই আমার অংশকে মেরে ফেললি। আজ আমি তোকে মেরেই ফেলবো। রায়হান কথাটা বলেই শ্রাবুর গালে সজোরে চর বসায়। শ্রাবুর রায়হানের শক্ত হাতে থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে কাশতে থাকে। রায়হান আবারও তেড়ে এসে তার চুলের মুঠি ধরে টেনে দাঁড় করিয়ে আবারও থাপ্পড় মারে। এভাবে পর পর 5টা থাপ্পড় মারতেই শ্রাবুর গাল ফেটে যায়, ঠোঁটের কোণ কেটে যায়, দু জায়গায় ক্ষত স্থান থেকে রক্ত পড়তে থাকে। এসব দেখেও যেন রায়হানের আজ মন গলছে না। সে এবার হাঁটু ভেঙে ফ্লোরে বসে শ্রাবুর গাল এক হাতে চেপে ধরে বলে, তোর শরীরে জ্বালা বেশি তাই না? আমাকে দিয়ে তোর পোষায় না। তোর এখন নতুন করে তোর জায়ান নাগরকে দরকার শরীরে জ্বালা কমানোর জন্য। তোর শরীরের এতই জ্বালা যে তুই আমার বাচ্চাটাকেই মেরে ফেললি। এবার শ্রাবু অনেক কষ্টে মুখ খুলে বলে, ভালোই তো করেছি। এবার আপনার সো কল্ড গার্লফ্রেন্ডকে কষ্ট করে আমার গর্ভের বাচ্চাকে মারতে হলো না। এবার তো আপনারা মুক্তি পেয়ে গেলেন। এখন আমাদের ডিভোর্স হয়ে গেলে আপনাদের আর লুকিয়ে সম্পর্ক করতে হবে না। তার কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না কারো। রায়হান ভ্রু কুঁচকে শান্ত হয়ে শ্রাবুকে ছেড়ে দিয়ে বলে, মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি তা আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার মতো করছেন? সুইটি, আমাকে আর রাগাস না, ভালোই ভালোই বল তুই কি বলতে চাইছিস। শ্রাবণ নিজের হাতে চোখ মুছে ওড়না দিয়ে গাল আর ঠোঁটের কোণের রক্ত মুছে কঠিন গলায় বলে, মনে আছে 5 মাস আগে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। আমি সে সময়টায় মানসিক ভারসাম্যহীন ছিলাম বলে আপনি আর আপনার সো কল্ড গার্লফ্রেন্ড মিতু মিলে ষড়যন্ত্র করে আমার 2 মাসের অনাগত সন্তানকে মেরে ফেলেছেন। আপনি আর এই মেয়েটা মিলে প্ল্যান করে ওই মেয়েটাকে দিয়ে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছেন। আমার আড়ালে দিনের পর দিন ওই মেয়েটার সাথে একই বিছানায় শারীরিক সম্পর্ক করেছেন। আপনি ওই মেয়েটাকে নিজের কাছে রাখতে চান বলে ওকে আপনি রাজ ভাইয়ার সাথে বিয়ে দিলেন। আপনার আর ওই মেয়েটার অবৈধ সম্পর্ক আছে বলেই ওই মেয়েটা আজ পর্যন্ত রাজ ভাইয়াকে নিজের শরীর ছুঁতে দেয়নি। তাদের বিয়ের 7 মাস হলো, তাও কেন তারা এক হয়নি? কারণটা আপনি মিস্টার চৌধুরী। আপনি তাকে আপনার করে রাখতে চান বলেই সে রাজ ভাইয়ার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক গড়ে তোলেনি, আর আমার 2 মাসের অনাগত সন্তানকে মেরে ফেলেছে। আর এই সবের মাস্টার মাইন্ড হচ্ছেন আপনি।
শ্রাবু কথাটা বলতেই মিতু ধপ করে ফ্লোরে বসে পড়ে। রায়হান পাথর হয়ে যায়। রাজও তখনই ফুটেজ নিয়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে শ্রাবুর সম্পূর্ণ কথা শুনে ফেলে। সবাই এক মুহূর্তের জন্য ঘোরের মধ্যে চলে যায়। রায়হান একদিনে তাকিয়ে থাকে শ্রাবুর হলুদ বরণ রক্তাক্ত মুখশ্রীর দিকে। রাজ এগিয়ে এসে শ্রাবুর ডান সাইডে বসে। শ্রাবুকে তার দিকে ঘুরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, বনু তুমি মজা করছো তাই না? এসব মিথ্যে, ভাই এমন করতেই পারে না। ভাই তো তোমাকে ভালোবাসে বনু। শ্রাবু রাজের কথায় তাচ্ছিল্য হাসে। ভালোবাসা? রাজ ভাইয়া, সত্যিই ভালোবাসা বলতে কিছু হয়? হয় না ভাইয়া, এসব দুদিনের মোহ। আমার প্রতি তার মোহ ছিল, কেটে গেছে। তুমিও তো ওই মেয়েটাকে ভালোবেসেই বিয়ে করেছিলে। কই, সে তো তোমাকে ভালোবাসলো না। আজ যদি আমি আমার গর্ভের সন্তানটা রাখতাম, তাহলে কাল নিশ্চয় শুনতে আমার অনাগত সন্তানটাকে আমি কোনো কালনাগিনী দ্বারা আবারও হারিয়েছি, তাই আমি ওকে মেরে ফেললাম। বনু তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা ঠিক নেই। কেন এমন করছো? আমি একদম ঠিক আছি ভাইয়া। ডিভোর্সের সব কিছু রেডি করো। আমি কালকের মধ্যে ওনাকে ডিভোর্স দিয়ে বাংলাদেশ ফিরে যাব। রাজকে কথাটা বলেই শ্রাবু রায়হানের দিকে তাকিয়ে বলে, মিস্টার চৌধুরী কি যেন বলছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। আমার জায়ানকে মনে পড়ছে কিনা? আমার শরীরের জ্বালা বেশি নাকি? তাহলে শুনে রাখুন, আপনার থেকে 1000 গুণ ভালো ওই জায়ান। সে আমাকে পাবে না জেনেও ভালোবেসেছিল। সে কখনোই আপনার মতো জঘন্য কাজ আমার সাথে করতো না। আপনার মতো অন্য কারোর সাথে মিলে তার অংশকে মারতে পারতো না। আর বললেন না আমার শরীরের জ্বালা বেশি নাকি? সেটা আপনার আর ওই রাস্তার মেয়েটার বেশি হতে পারে, আমার না। আমি ওর মতো ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে বিছানা গরম করিনি। ভালো থাকবেন। আজকের পর থেকে আপনার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শ্রাবু কথাটা সম্পূর্ণ করেই উঠে দাঁড়ায়। তারপর টলতে টলতে সামনে 2 কদম ফেলতেই ঝড়ের গতিতে রায়হান শ্রাবুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সুইটি আমার হার্ট, তোর কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস কর, আমার আর মিতুর মাঝে কিছুই নেই, কোনো কালে ছিলও না। আমাকে ছাড়ুন মিস্টার চৌধুরী। না, ছাড়বো না। আমি তোকে ভালোবাসি। আমি আপনাকে ঘৃণা করি। আপনার ছোঁয়া জঘন্য। আমার ছোঁয়া নিয়েই তোকে সারা জীবন থাকতে হবে। মরে গেলেও আর একদিনও আপনার সাথে না। দরকার হলে আটকে রাখবো তোকে। আমাকে আটকানোর সাহস করবেন না মিস্টার চৌধুরী। হয়তো নিজে শেষ হব, না হলে আপনাকে শেষ করব। বিশ্বাস করুন, আমার আপনাকে মারতে আমার বুক একটু কাঁপবে না। হলো দিয়া, তুই কেন আমাকে বিশ্বাস করছিস না? কারণ সব প্রমাণ আমার আছে। অ্যাঞ্জেল, বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি। আমি তোর বাচ্চাকে মারিনি। আমি কখন বললাম আপনি মেরেছেন? আপনি তো আপনার বেড পার্টনারকে দিয়ে আমার বাচ্চাটাকে মেরেছেন। আপনি তো ছিলেন সব প্ল্যানের মাস্টার মাইন্ড। মিতু এবার আর সহ্য করতে পারল না। সে গর্জে উঠে বলে, মুখ সামলে কথা বলো শ্রাবন্তী। শ্রাবু তার থেকেও দ্বিগুণ গর্জে উঠে বলে, এই গলার আওয়াজ নিচে। আমার সাথে গলা উঁচু করে কথা বললে এই গলাই আর থাকবে না। শ্রাবুর এমন ভয়ানক রূপ দেখে মিতু চুপ হয়ে যায়। রায়হান শ্রাবুকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে নিলে শ্রাবু ঘুরে রায়হানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। শ্রাবুর কাজে সবাই হতভম্ব হয়ে যায়। মিতু আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর রাজ তখনও ফ্লোরের দৃষ্টি রেখে মাথা নিচু করে রাখে। শাড়ি আর কিছু বলার সাহস হচ্ছে না। রায়হান থাপ্পড় খেয়ে বামে ঝুঁকে পড়ে আর শ্রাবু রাগে ফুঁসতে থাকে। রায়হান মাথা সোজা করে রক্তচক্ষু নিয়ে শ্রাবুর দিকে তাকে হিংস্র হয়ে ওঠে। সে আবারও শ্রাবুর গলা চেপে ধরে ডাইনিং টেবিলের সাথে চেপে ধরে। রায়হান শ্রাবুর গলা এত শক্ত করে ধরে যে শ্রাবু এক প্রকার টেবিলে শুয়ে পড়ে। রায়হান রাগে রি রি করে হিসিয়ে বলে, বান্দির বাচ্চা, বেশ করেছি, শুয়েছি। তাতে তোর কি? তোকে আর ভালো লাগে না আমার, তাই শুয়েছি। আর হ্যাঁ, আমি তোর বাচ্চাকে মেরে ফেলেছি। আমার আর মিতুর সম্পর্ক আছে বলেই তোর বাচ্চাকে মেরেছি। ওইটা পথের কাটা ছিল, তাই সরিয়ে দিয়েছি। তুই ডিভোর্স চাইছিস না? যা, তোকে আমি ডিভোর্স দিব, সেটা কালকের মধ্যে। নিজেকে এত সতী সাবিত্রী ভাবিস? যা, তোর নাগরের সাথে এবার শুয়ে থাকিস। আমার তো আগেই বোঝা উচিত ছিল, যেই মেয়ে বিয়ে হয়েছে জানার পরেও পরপুরুষের সাথে রাস্তায় রাস্তায় ডলাডলি করে ঘুরতে পারে, সে আর যাই হোক কখনো এক পুরুষের সংসার করতে পারবে না। নষ্টা, চরিত্রহীন। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। রায়হান কথাটা বলেই শ্রাবুকে ছেড়ে দেয়।
শ্রাবু সোজা হয়ে কাশতে কাশতে ঘৃণায় তাচ্ছিল্য হেসে বলে, শরীরের এত চাহিদা, তাহলে বিয়ে না রাস্তায় দাঁড়ানো মেয়েদের প্রতি রাতে রুমে আনলেই তো পারতেন। তাহলে ওদেরও ইনকাম হতো আর আপনারও চাহিদা মিটতো। আমি ভুল করেছি জায়ানের মতো একজনকে ভালো না বেসে, আপনার মতো জঘন্য চরিত্রহীনকে ভালোবেসে। শ্রাবু কথাটা বলতেই রায়হান আবারও শ্রাবুর গলা চেপে ধরে। এবার যেন শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে শ্রাবুর গলা চেপে ধরে। শ্রাবুর প্রায় দম যায় যায় অবস্থা। শ্রাবু নিজেকে বাঁচাতে হাতের কাছে ডাইনিং টেবিলের উপর রাখা ফলের ঝুড়ি থেকে ছুরিটা নিয়ে নেয়। রায়হান কিছু বুঝে ওঠার আগেই শ্রাবু ছুরিটা রায়হানের বুকের বাঁ পাশে ঢুকিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে কিছু বুঝতে পারল না সে। শ্রাবুকে ছেড়ে এক পলক বুকে দিকে তাকে তাচ্ছিল্য হেসে বলে, তোকে আমি এই বুকে জায়গা দিয়েছিলাম ঠিক 22 বছর আগে, আর আজ তুই কিনা আমার এই বুকে ছুরি দিয়ে আঘাত করলি। ভালোবাসা এত অসহায় কেন রে জান? আমাদের একটা সুন্দর সংসার হলেও পারতো রে জান। আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি জান। রায়হান কথাটা বলে চোখ বন্ধ করে ধপ করে ফ্লোরে পড়ে যায়। রাজ প্রথমে না বুঝলেও রায়হান ফ্লোরে পড়তেই তার দৃষ্টি রায়হানের দিকে ঘুরতেই তার সমস্ত পৃথিবী কেঁপে ওঠে। সে উঠে দৌড়ে গিয়ে রায়হানের সামনে বসে রায়হানকে ডাকতে থাকে। রায়হান ফ্লোরে পড়ে আবার নিভু নিভু করে চোখ খুলে শ্রাবুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলে। তা দেখে রাজ দ্রুত গার্ডদের ডেকে এনে তাকে হসপিটালে নিয়ে যায়। শ্রাবণ নিজের কাজের জন্য পাথর হয়ে যায়। সে এটা কি করলো? সে তো এমন কিছু করতে চায়নি। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। সে ধপ করে ফ্লোরে বসে পড়ে আর বিড়বিড় করে বলতে থাকে, আমি এটা করতে চাইনি, বিশ্বাস করুন রায়হান ভাই, আমি এমনটা করতে চাইনি। কথাটা বলেই শ্রাবু সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। সারিয়া একটা চিৎকার দিয়ে শ্রাবুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন শ্রাবু হঠাৎ রায়হানকে আক্রমণ করায় সারিয়া বাকরুদ্ধ হয়ে যায়। সে শ্রাবুকে এত ডাকে তবুও শ্রাবুর সাড়া পাওয়া যায় না। রাজ রায়হানকে নিয়ে হসপিটালে যাওয়ার পথেই রায়হান রাজকে কাঁপা কাঁপা গলায় বলে, বিশ্বাস কর রাজ, তোর বোনের বলে একটা কথাও সত্যি নয়। তুই তোর ভাইকে বিশ্বাস করিস রাজ? আমি আপনাকে বিশ্বাস করি ভাই। আমি জানি আপনি এমন কাজ কখনোই করবেন না। বনু কেন এমন করলো ভাই? রাজ, আমি মারা গেলে ওকে দেখে রাখিস ভাই। রাজ এবার কান্নাজড়িত কণ্ঠে বলে, ভাই আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর একটু ধৈর্য ধরুন। রাজ থামতেই রায়হান বড় বড় নিঃশ্বাস ফেলে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসে। রাজ ঘাবড়ে যায়। সে রায়হানকে শক্ত করে ধরে রেখে হসপিটালে জানিয়ে দেয় 15 মিনিটের ভেতর তারা হসপিটালে পৌঁছেই নার্সরা স্ট্রেচার নিয়ে আসে আর রায়হানকে নিয়ে সেখান থেকে মুহূর্তেই চলে যায় অপারেশন থিয়েটারে। রায়হানের অপারেশন চলতে থাকে। অপরদিকে শ্রাবুর সেন্স আসলে সে পাথরের মূর্তির মতো রুমের মাঝের ফ্লোরে বসে থাকে। তখন সারিয়া আর কিছু সার্ভেন্ট মিলে তাকে রুমে নিয়ে যায় আর তার 1 ঘন্টা পরে শ্রাবুর সেন্স আসে। রাত 3টায় অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হলে রাজ জিজ্ঞেস করে, হাউ ইজ মাই ব্রাদার ডুইং নাও? রাজের কথায় ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলে, Allah, your brother is survived. Allah, your brother is survived. But your brother condition is very critical. আল্লাহর রহমতে তোমার ভাই বেঁচে গেছে, কিন্তু তোমার ভাইয়ের অবস্থা খুবই সংকটজনক। ডক্টরের কথায় রাজ ভ্রুকুচকে বলে, হোয়াট ডু ইউ মিন ডক্টর? May have been very stressed about something, so he had a minor heart attack. হয়তো সে কোনো কিছু নিয়ে খুব চাপে ছিল, তাই তার ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে। রাজ ডক্টরের কথার ইঙ্গিত বুঝে যায়, তাই আর কথা বাড়ায় না। ডক্টর চলে যাওয়ার 8 ঘন্টা পরই রায়হানকে কেবিনে শিফট করে। লোমশ, বুকটা সাদা ব্যান্ডেজে মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক। সেন্স নেই, কখন ফিরবে তাও সঠিক জানা নেই। রাজ রায়হানের কেবিনের ভেতর বসে থাকে রায়হানের সেন্স আসার অপেক্ষায়। সকাল 10টায় শ্রাবু লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে। সে বাংলাদেশ ফিরবে। রায়হানের ক্ষমতা থাকায় শ্রাবু 1 দিনের ভেতরেই সব কমপ্লিট করে ফেলে। শ্রাবু লাগেজ, পাসপোর্ট, ভিসা নিয়ে নিচে নামতেই সারিয়া তাকে আটকে বলে, প্রিন্স, কোথায় যাচ্ছ? আমি বাংলাদেশ ফিরে যাচ্ছি আন্টি। না, এভাবে তুমি যেতে পারো না। আমি চাইলে সব করতে পারি আন্টি, বাধা দেবেন না। আমার মৃত্যু কামনায় দোয়া করবেন আন্টি, আসি। শ্রাবু কথাটা বলেই বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সদর দরজায় গিয়ে বাড়িটির দিকে একবার ফিরে তাকায় শ্রাবু।
তাদের দুজনের সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে মুহূর্তেই। চোখ ঝাপসা হয়ে আসে শ্রাবুর। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, বেরিয়ে পড়ে। এদিকে সারিয়া রাজকে ফোন করলে সে ফোন ধরে না। আজ অফিসে খুব ইম্পর্টেন্ট মিটিং থাকায় রাজ গার্ডদের রায়হানের কেবিনের সামনে পাহারায় বসায় আর মিটিংয়ের জন্য ফোন সাইলেন্ট করে মিটিংয়ে মনোযোগ দেয়। সারিয়া একসাথে 117টা কল করে, কিন্তু রাজের রেসপন্স না পেয়ে হতাশ হয়ে পড়ে। শ্রাবু বাড়ি থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে এসে তার পরিচয় দিয়ে রায়হানের কেবিন নাম্বার জেনে সেদিকে যায়। কেবিনের সামনে আপাতত কেউ নেই বিধায় শ্রাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিনে প্রবেশ করে। রায়হানের এই অবস্থা দেখে শ্রাবুর বুকটা মুচড়ে ওঠে। তার চোখ ঝাপসা হয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে রায়হানের সামনে এগিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলে, অনেক ইচ্ছে ছিল আপনার সাথে বৃদ্ধ হওয়ার, কিন্তু তা হয়তো আমার স্বপ্নই ছিল, যেটা বাস্তব হওয়ার না। আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। আমি ইচ্ছে করে এমনটা করিনি। আপনাকে আমি মারতে চাইনি। আমি আজ কথাগুলো এলোমেলো করে ফেলছি। কিভাবে কি বলবো বুঝতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি আমার কাছ থেকে মুক্ত হতে চেয়েছিলেন, দিলাম মুক্ত করে। আমি আমার সন্তানকে নিয়ে না হয় ভালো থাকবো, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে ভালো থাকবেন। আসি, আল্লাহ হাফেজ আমার শখের পুরুষ। কথাগুলো বলে শ্রাবু ঝুঁকে রায়হানের কপালে চুমু খায়। তারপর কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। হসপিটাল থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে চলে যায় এয়ারপোর্ট। আর 1 ঘন্টা পর ফ্লাইট, তাই সে চলে যায় সেখান থেকে। রাজ আরও 1 ঘন্টা পর মিটিং শেষ করে ফোনে হাত দিতেই দেখে সারিয়া 117টা কল। সে তাড়াতাড়ি করে কল ব্যাক করতেই সারিয়া ফোন রিসিভ করে সবটা বলতেই রাজ দৌড়ে অফিস থেকে বের হয়ে এয়ারপোর্ট চলে যায়। কিন্তু হায় আফসোস, ততক্ষণে প্লেন শ্রাবুকে নিয়ে চলে যায় তার গন্তব্যে। রাজ সেখানেই হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে করতে বলে, আমি পারিনি ভাই, আমি পারিনি আপনার হলুদিয়াকে দেখে রাখতে। আমি আপনার কথা রাখতে পারিনি ভাই, আমি আপনার ভালোবাসাকে আটকে রাখতে পারিনি। রাজ কান্না করছে আর পথযাত্রীরা তা আর চোখে দেখছে। রাজ টলমল পায়ে উঠে দাঁড়িয়ে গাড়িতে উঠে চলে যায় হসপিটালে। হসপিটালে এসে সে রায়হানের হাত নিজের কপালে ঠেকিয়ে কান্না করতে করতে একই কথা বলতে থাকে। তারপর রাজ বাংলাদেশে সূর্যকে ফোন করে সম্পূর্ণটা বুঝিয়ে বলে আর বলে আপাতত কাউকে কিছু বলতে না, শুধু জিজুকে নিয়ে শ্রাবুকে এয়ারপোর্ট থেকে ভালো মতো বাসায় নিয়ে যেতে। সূর্য রাজের কথা শুনে নিস্তব্ধ হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় রাজকে বলে, রাজ, তুমি মজা করছো তাই না? আমার সোনাবোন এমনটা করতেই পারে না। সূর্যের কথায় রাজ চোখ মুছে রায়হানের দিকে এক পলক তাকিয়ে বলে, এটাই সত্যি আপু, ভাই এখন আমার সামনে নিস্তেজ হয়ে হসপিটালের সাদা বেডে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে। রাজের কথাটা শোনা মাত্রই সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায় আর সাথে সাথেই কলটা কেটে যায়। সূর্যের কাঁপা কাঁপা গলায় সাইফুলকে ডাকে, সাইফুল, তুমি কোথায়? সাইফুল, এদিকে আসো। সূর্যের ডাক শুনে সাইফুল ছুটে আসে। এসে সূর্যকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে যায়। সে সূর্যের কাছে গিয়ে বলে, এই মেঘবতী, কি হয়েছে তোমার? এমন প্যানিক করছে কেন? কি হয়েছে বলো আমাকে। সূর্য সাইফুলের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রাজের বলা সম্পূর্ণ কথা বলতেই সাইফুল ধপ করে বেডে বসে পড়ে। তার মাথা ঘুরছে এসব শুনে। তার বিশ্বাস হচ্ছে না রায়হান বা শ্রাবু এসব করতে পারবে বলে। সাইফুল হতবাক হয়ে সূর্যকে বলে, এত কিছু কেন হলো? পরশুও তো ওদের সাথে কথা হলো, কই তেমন কিছু তো মনে হলো না। ওরা তো আরো শপিং করতে গেল, তাহলে এই 2 দিন কি এমন হলো? জানি না সাইফুল, আমি কিছুই জানি না। আচ্ছা, আগে এত প্যানিক করো না মেঘবতী। আগে ছোট শালিকাকে আসতে দাও, তারপর ওর কাছ থেকেই সবটা শুনবো। আর এখন আপাতত কাউকে কিছু বলো না। এখন চলো আমরা খান মেনশনে যাই। না, এখন যাবো না, আগে পাখি আসুক, তারপর তাকে নিয়ে ফিরবো। আচ্ছা ঠিক আছে। এরপর ভোর 4টায় শ্রাবু এয়ারপোর্টে এসে পৌঁছায়। তার চোখগুলো ফুলে আছে, মুখ রক্তশূন্য, চোখের নিচে কালচে দাগ, গাল আর ঠোঁটে এখনো শুকনো রক্তের কিছুটা দাগ লেগে আছে। শ্রাবু টলমল পায়ে এয়ারপোর্ট থেকে বের হয়। রাত সবকিছু সূর্য আর সাইফুলকে আগেই সময় বলে দেয়, তাই তারাও সময় মতো চলে আসে।
শ্রাবু তাদের লক্ষ্য না করলেও সূর্য সাইফুল তাকে দেখে এগিয়ে যায় তার কাছে। শ্রাবু তখনও তাদের খেয়াল করেনি। হঠাৎ তার হাতের লাগেজটায় টান পড়তেই সে কপাল কুঁচকে পিছনে তাকাতেই সূর্য আর সাইফুলকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে। তোমরা এখানে? তার কথায় সূর্য মৃদু হেসে বলে, বাড়ি আমার পাখি আজ 1 বছর পর বাংলাদেশে ফিরল, আর তাকে আমরা নিতে আসবো না তা কি করে হয়? কিন্তু আমি আসছি, তোমরা জানলে কিভাবে? সেসব কথা পরে হবে, এখন চল আগে বাড়িতে যাই। না আপু, আমি ওই বাড়িতে যাব না। শ্রাবুর কথায় সাইফুল ভ্রু কুঁচকে বলে। কেন যাবে না শালিকা? সাইফুলের কথায় শ্রাবু মলিন হেসে বলে, আমি ওই বাড়ির ছেলেকে মারার চেষ্টা করেছি জিজু। শ্রাবুর এমন কথায় সূর্য সাইফুলের মাঝে বিস্ময় ছেয়ে যায়। তাদের মনে একটাই কথা, তার মানে রাজ ভুল কিছু বলেনি। সূর্য উদ্গ্রীন্ন হয়ে বলে, পাগল হয়ে গেছিস পাখি, কিসব বলছিস তুই? আমি সুস্থ আছি আপ্পি, আর সজ্ঞানী কথাগুলো বলছি। আচ্ছা আগে বাসা চল, তারপর স্বপ্ন শুনবো। আগে তোর রেস্ট নেওয়া দরকার, তুই ক্লান্ত। না না আপ্পি, আমি ঠিক আছি। রাতে আধারের কারণে সূর্য বা সাইফুল কেউ শ্রাবুর মুখটা ভালো মতো দেখতে পায়নি, তাই তারা কিছুই ধারণাও করতে পারছে না। সাইফুল বাধ্য হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। তুমি বরং আগে আমাদের সবটা খুলে বলো। আমার কিছু বলার নেই জিজু। আমরা তোমাকে বিশ্বাস করি শালিকা, তাই তোমার থেকে সবটা শুনতে চাই। সাইফুলের কথায় শ্রাবু ছলো ছলো নয়নে সাইফুলের দিকে তাকায়। সাইফুল তার মাথায় হাত বুলিয়ে বলে, ভয় নেই, তোমার জিজু তোমার পাশে আছে। আগে সবটা খুলে বলো আমাদের, তার আগে চলো কোথাও বসি। সাইফুলের কথা মতো তিনজনে এয়ারপোর্টের একটা খালি জায়গায় গিয়ে বসে। তারপর শ্রাবু কিছুক্ষণ চুপ থেকে তারপর আস্তে ধীরে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, শুধু হ্যারির নামটা বাদে। সব কিছু শুনে সূর্য ও সাইফুল নিস্তব্ধ হয়ে যায়। তারা কল্পনাও করেনি এমন কিছু কখন হবে, বিশেষ করে শ্রাবুর মিসক্যারেজের ব্যাপারটা। তারা তো তখন শুনেছিল শ্রাবুর মানসিক ভারসাম্যহীন, তবে কিছু মাসের মধ্যে সঠিক যত্ন পেলে ঠিক হয়ে যাবে। আর সে বার পাগলামি করতে গিয়ে সিঁড়ি বেয়ে পড়ে গেছে, তাই তাদের কাউকে তো শ্রাবুর মিসক্যারেজের ব্যাপারে বলেনি রায়হান। তার মানে কি শ্রাবু যা বলছে তাই সত্য? কিন্তু তা কি করে হয়? রায়হান তো শ্রাবুকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাহলে রায়হান এসব কেন করবে? তাদের মাথায় কিচ্ছুই ঢুকছে না। তবে তারা শ্রাবুর সামনে স্বাভাবিক থেকে বলে, আমরা তোমাকে বিশ্বাস করি। আমরা জানি তুমি অকারণেই এমন কিছু করবে না। যা হয়ে গেছে তা তো আর ঠিক হয় না। তবে আমরা তোমাকে যথেষ্ট সাপোর্ট করব। এখন না হয় বাড়িতে চলো, তারপর না হয় কি হয় দেখা যাবে। শ্রাবু সূর্য আর সাইফুলের কথায় কিছু একটা ভাবে, তাই আর কিছুই না বলে চলে যায় তাদের সাথে। তারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5:30 বেজে যায়। বরাবরের মতো বাড়ির গিন্নিরা ফজরের নামাজ পড়ে কিচেনে সকালের ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে যায়। আর তখনই খান ম্যানশনের সদর দরজায় বিধ্বস্ত শ্রাবুকে নিয়ে সূর্য আর সাইফুল বাড়িতে ঢোকে। তাদের প্রথমে কেউ খেয়াল না করলেও বাড়ির ছোট মেয়ে শোভা দেখে। শোভা দেখা মাত্রই সবাইকে চিল্লিয়ে বলে, সবাই কোথায় তোমরা? আপনি এসেছে। সবার কথায় তেমন কেউ পাত্তা দিল না, কারণ শোভা মাঝে মাঝেই এমন মজা করে। কিন্তু যখন সূর্য সাইফুল ডাকলো তখনই সবার দৃষ্টি পড়ে তাদের মাঝে দাঁড়ানো বিধ্বস্ত শ্রাবুকে। সবাই ছুটে আসে ড্রয়িং রুমে, আর তখনই বাড়ির পুরুষরাও নামাজ শেষ করে বাড়ি ফিরে। শ্রাবুকে দেখা মাত্রই সবার চোখে মুখে বিস্ময় আর খুশির ঝলক। কিন্তু শ্রাবুর এমন বেহাল দশা দেখে সবাই বুকটা মুচড়ে ওঠে। হৃদয় এগিয়ে এসে শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, জান বাচ্চা, কিরে কখন আসলি? কাউকে জানালি না কেন? কথাগুলো বলতে বলতে হৃদয় শ্রাবুকে ভালো মতো দেখে। শ্রাবু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সেখানে রায়হানের আম্মু উপস্থিত ছিল, তাই সেও সন্ধিহান চোখে শ্রাবুর দিকে একবার তাকাচ্ছে তো আরেকবার সদর দরজায় দেখছে তার ছেলে আসলো কিনা। কিন্তু না, তার ছেলে আসছে না। হৃদয় শ্রাবুকে পরোক্ষ করে বলে, এই পাখি, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? তোর গাল আর ঠোঁট কাটা কেন? আর রায়ান কোথায়? আরে কি হয়েছে, কিছু বলবি তো? হৃদয় শ্রাবুর দু বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে একটু জোরেই কথাগুলো বলে উঠে। তাকে হাইপার হতে দেখে সাইফুল বলে, হৃদয় শান্ত হও, আমি সবটা বলছি। আগে শালিকাকে রুমে যেয়ে ফ্রেশ হতে দাও। শালিকা এখন অনেক ক্লান্ত। সাইফুলের কথায় হৃদয় মাথা নাড়ায়। সাইফুল সূর্যকে ইশারা করলে সূর্য শ্রাবুকে নিয়ে শ্রাবুর রুমে চলে যায়। আর ওইদিকে সবাই শ্রাবুর দিকে তাকিয়ে থাকে। শ্রাবুকে নিয়ে সূর্য রুমে ঢুকতেই সাইফুল দীর্ঘশ্বাস ফেলে
এরপর সবাই সাইফুলের দিকে তাকাতেই সাইফুল কিছুক্ষণ চুপ থেকে সম্পূর্ণ বিষয়টা বলে। সবটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। ফাতেমা বেগম, মরিয়ম বেগম, রেহেনা বেগম কান্না শুরু করে দেয়। মুক্তার খান ধপ করে সোফায় বসে পড়ে। হৃদয় নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে যায়। মরিয়ম বেগম এগিয়ে এসে বলে, রায়হান এমন ছেলে না, ও এমন করতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমি এক্ষুনি শ্রাবুর সাথে কথা বলবো। সাইফুল তাকে বাধা দিয়ে বলে, মামি এখন থাক, শালিকাকে আগে স্বাভাবিক হতে দাও আর কিছুদিন ওদের এভাবেই থাকতে দাও, তারপর ওরা আবার মিলে যাবে। রাগ কমলে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না দেখো। সাইফুল কথাটা বলতেই রেহেনা বেগম বলে, ওর জন্য একটা সময় আমি আমার ছেলেকে মেরে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ওর জন্য আমি আমার ছেলেকে বারবার ভুল বুঝে দূরে সরিয়ে রাখলাম। আর আজ এই মেয়ে আমার ছেলেকে মারতে চাইলো। আমার ছেলের অংশকে পর্যন্ত এই মেয়ে আমার ছেলেকে না জানিয়ে মেরে ফেলেছে। আমি আর কখনোই এই মেয়েকে আমার ছেলের জীবনে আসতে দিব না। আজ থেকে এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। রেহেনা বেগমের কথায় সাইফুল কিছু বলবে তার আগেই রেহেনা বেগম তাকে থামিয়ে দেয়। সাইফুলকে থামাতে দেখে ফাতেমা বেগম এগিয়ে এসে বলে, রেহানা, এই সব তুই কি বলছিস? তুই না শ্রাবুকে নিজের মেয়ে বলতি, আর আজ সময়ের ব্যবধানে এই মেয়ে হয়ে গেল কেন রে? তুই তো এক সময় এই মেয়েটাকেই ছেলের বউ করতে পাগল ছিলি। আজ কিছু ভালো মতো না জেনেই শ্রাবুকে দোষী করছিস। তোর ছেলেরও তো দোষ থাকতে পারে। আমার ছেলেকে আমি ভালো করেই চিনি, ও এমন না। আর এই মেয়েকে আমার ছেলের বউ করে চাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। রেহানা, আপা, গলার আওয়াজ নিচে। আজকের পর থেকে এই বাড়ির কাউকে আমি চিনি না। হ্যাঁ, যা যা, তোর সাথেও আমাদের আজ থেকে কোনো সম্পর্ক নেই। আমরাও আমাদের মেয়েকে বিশ্বাস করি, সে কোনো কারণ ছাড়া এমন করতে পারে না। রেহেনা বেগম তখনই সেখান থেকে চলে যায়। আর সবাই তখনও একটা ঘরের মধ্যে ছিল। কারো মুখে তেমন কথা ছিল না, সবাই নির্বাক। হৃদয় তার বোনের এমন করুণ দশার জন্য আজ সে নিজেকে দায়ী করছে। মুক্তার খান সেখান থেকে উঠে চলে যায় রুমে। মরিয়ম বেগম তখনও নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফাতেমা বেগম সবার এমন অবস্থা দেখে সবাইকে শাসিয়ে বলে, শ্রাবুকে এই বিষয় নিয়ে যে একটা কথা বলবে সে যেন নিজ দায়িত্বে এ বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি আমার ভাতিজিকে বিশ্বাস করি, আর রায়হানের সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাও করবে না, আর না রায়হান করতে চাইলেও কেউ করবে। আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, সব ভুলে মেয়েটাকে মানসিক সাপোর্ট দিতে, তার সামনে হাসি খুশি থাকতে হবে সবাইকে। ফাতেমা বেগম কথাটা বলে কিচেনে যেতে নিলে মরিয়ম বেগম সামনে পড়ে। সে তাচ্ছিল্য হেসে মরিয়ম বেগমকে বলে, নিজের মেয়ের জন্য চোখের পানি ফেলতে না পারলে মেয়ের জীবন নষ্টকারীর জন্য চোখের পানি ফেলবি না। রায়হান মিতুর সাথে সম্পর্ক থাকাটা অস্বাভাবিক বিষয় না, কারণ রায়হান আগে থেকেই ওই মেয়ের সাথে মিশা করতো। তাই আমি শ্রাবুর কথা সম্পূর্ণ বিশ্বাস করি। আর তোর যদি মেয়েকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে করিস না। এখন চোখের পানি না ফেলে মেয়েটার যত্ন নে। মেয়েটা কাল মাত্রই অ্যাবর্শন করেছে, এর মাঝে মার ও খেয়েছে, তাই ওর যত্ন নে। ফাতেমা বেগমের এমন কাঠঘাট কথায় মরিয়ম বেগম মাথা তুলে তার দিকে তাকিয়ে করুণ স্বরে বলে, আপা, তোমার কাছে অ্যাবর্শনটা নর্মাল লাগছে? ও বাচ্চাটাকে না মারলেও তো পারতো। এমন মানুষের বাচ্চা কেন ও গর্ভধারণ করবে? যে স্বামী ঘাড়ে তার বউ রেখে বাইরে অন্য নারীতে মত্ত হয়। আমি তোর কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। কিচেনে আমার সাথে আয়, ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। ফাতেমা বেগম আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। মরিয়ম বেগমও তার পিছু পিছু কিচেনে চলে যায়। আর একে একে সবাই যার যার রুমে বিষণ্ণ মন নিয়ে চলে যায়। আর 4 দিন পর জ্ঞান ফিরে রায়হানের। রাজ তার পাশেই ছিল, এমনকি মিতু তার পাশেই ছিল। রাজ মিতুর সাথে কথা বলে না। মিতু অনেকবার কথা বলতে চাইলেও রাজ ইগনোর করে। রাজের মনেও এখন সন্দেহ যে মিতু তো এক সময় রায়হানকে ভালোবাসতো, আর এখনও ভালোবাসে। আর কোনোভাবে সে শ্রাবুর প্রেগনেন্ট হওয়ার কথা জেনে যায়। মিতু সেটা সহ্য করতে না পেরে শ্রাবুকে সিঁড়ি থেকে ফেলে দেয়।
রায়হানের জ্ঞান ফিরতেই রায়হান চারিপাশে চোখ ঘুরিয়ে কাউকে খুঁজে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে সে পায় না। রায়হান মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দুর্বল গলায় রাজকে ডাকলে রাজ তড়িৎ বেগে মাথা তুলে তার দিকে তাকায়। তার চোখ ঝাপসা হয়ে আসে। মিতু ও রাজকে ডাকায় রায়হানের দিকে তাকায়। রাজ দৌড়ে এসে রায়হানকে বলে, ভাই এই তো আমি আছি আপনার পাশে। আমার হলুদিয়া কোথায় রাজ? রায়হানের কথায় রাজ চুপসে যায়। রায়হান তাকে চুপ হয়ে যেতে দেখে বলে, বল রাজ, আমার হলুদিয়া কোথায়? রাজ কয়েকবার ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই বনু। বনু কি রাজ? ভাই বনু বাংলাদেশে ফিরে গেছে। রাজের কথায় রায়হান চোখ বন্ধ করে ফেলে। তার চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে থাকে। সে চোখ বন্ধ রেখেই রাজকে বলে,